এদিকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে কঠিনভাবে ফেঁসে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা। এবার রাস্তার মাঝে পেয়ে কঠিন গণধুলাই দিল সাধারণ জনতা। পাশাপাশি উপদেষ্টা পদ থেকেও বহিষ্কার। এবার সবশেষ বেরিয়ে এলো থলের বিড়াল। উপদেষ্টা হয়ে যেন আসমানের চাঁদ হাতে পেয়েছিলেন তিনি এবং তিনার বাবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং কর্মখবর। শেখ হাসিনা বাংলাদেশে আসবে এমন তথ্য কিন্তু গণমাধ্যমে বারবার শোনা যাচ্ছে। এটা কতটুকু সত্য? আপনারা ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝে গিয়েছেন কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। মনে রাখতে হবে প্রশাসনকে আমাদের ট্যাক্সের দিয়ে তোমাদের বেতন চলে। কামলাদের কথা শুনে তোমরা আমাদের প্রিয় নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছ। সুতরাং তোমাদেরকে আলটিমেটাম দিতে চাই, তুমি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা উচিত। মনে রাখতে হবে কুমিল্লা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট মহাসড়ক অবরোধ করে দেব ইনশাআল্লাহ। আসিফ, তুমি মনে রাখো এই রক্তের সাথে বেইমানির ফল ভালো হবে না। নির্বাচন আসবে, নির্বাচনে তারা জয় হবে, এমপি হবে, মন্ত্রী হবে, পাই টু পাই করে তোমার হিসাব দিতে হবে। আসিফ মাহমুদ সেই নেতা সরকারি দপ্তর আছেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য, সেই নেতা দামি গাড়িতে চলে। কিন্তু তার বাবা কিসের সরকারি আছে পয়সা দিবে? কোন দপ্তরের মন্ত্রী উনি? উনি সাধারণত একজন স্কুল শিক্ষক। দর্শক, কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবাকে নিয়ে যে ভয়াবহ ডকুমেন্টারি তৈরি করেছে বাংলাভিশন, সেটা এখন টক অফ দ্য কান্ট্রি। এই ভিডিও যখন আমরা করছি, ভিডিওর রেকর্ডিংটা যখন আমরা করছি, অর্থাৎ গত রাতে, তখন পর্যন্ত বাংলাভিশনে, শুধুমাত্র বাংলাভিশনেই এই ভিডিওটা 1 মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছে। এই ভিডিওটা সব থেকে বেশি ডাউনলোড হয়েছে এবং ডাউনলোড আকারে ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ক্ষেত্রে অলরেডি কোটি কোটি মানুষ এই ভিডিও দেখে ফেলেছে। এই ভিডিওই এখন দেশের সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়ে মিছিল হয়েছে। ছাত্র জনতার ব্যানারে সেই মিছিল হয়েছে। ছাত্র জনতার ব্যানার বললেও মূলত মিছিলটা বিএনপির আয়োজন ছিল, বিএনপি আয়োজন করেছে এবং একটা বড় মিছিল করে তারা শোডাউন করতে সক্ষম হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবিতে। সেখানে দেখা গেছে যে ব্যানারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ছবিতে ক্রস মারা, সেই ছবিতে লাথি, জুতা, স্যান্ডেল মারা, এরকম নানা বিভৎস বাজে দৃশ্যও আমরা দেখেছি। কি হতে চলেছে এই ঘটনাকে কেন্দ্র করে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে যখন এই কাণ্ড হচ্ছে, তখন অন্য উপদেষ্টা মাহফুজ আলম তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির ব্যাপারে ফেসবুক স্ট্যাটাস দিতে গিয়ে একটা লেজে গোবরে অবস্থা তৈরি করেছেন। আসিফ নজরুল পাকিস্তানি হানাদার বাহিনীর অপরাধ কম ছিল শেখ হাসিনার অপরাধের চাইতে, সেই মন্তব্য করে আবার ক্ষমা চেয়েছেন। আরও অনেক ঘটনা গতকালকে আসলে ঘটেছে। এই ঘটনাগুলোর আপডেট নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকা কুমিল্লার মুরাদনগরে তার পদত্যাগের দাবিতে মিছিল হয়েছে এবং তার ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাও আমরা দেখেছি। এই দাবি যখন উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও দাবি উঠেছে, সবথেকে বেশি আলোচনা এটাকে কেন্দ্র করেই। সেই আলোচনাটাকে একটু ঘি ঢালতে সমর্থ হয়েছেন আসিফ নজরুল। পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নিয়ে কিছুটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটু শান্তি পেয়েছেন যে তারপরে একটা বড় ঘটনা ঘটেছে, তার ঘটনাটা হয়তো ম্রিয়মাণ হয়ে যাবে। কিন্তু তার ঘটনাটা আসলে ম্রিয়মাণ হওয়ার কথা নয়, বিষয়ও নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে তার পদত্যাগ চাওয়া হচ্ছে এবং এটাও বলা হচ্ছে যে সরকার এত কিছুর পরেও তাকে সরকারের মধ্যে রেখে নিজেদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে এবং এই সরকার যে নিরপেক্ষ নয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারে থেকেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। আগামী নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার বাবার দেয়া তথ্য মতে এই ব্যাপারগুলো প্রচণ্ড সমালোচিত হচ্ছে এবং সমালোচিত হচ্ছে বলেই তার পদত্যাগের দাবি উঠছে। প্রশ্ন হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি সত্যিই পদত্যাগ করবেন? বিভিন্ন দিক থেকে কি সেরকম ইঙ্গিত পাওয়া যায়? সরকারের কোনো পক্ষ এই ব্যাপারে কোনো কথা বলছেন না। এই ব্যাপারে যখন কোনো কথা বলছেন না, তখন আমরা মাহফুজ আলমের একটা ফেসবুক পোস্ট, যেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম, সেই ফেসবুক পোস্ট রাতে, গতকালকে রাতে, গভীর রাতে, রাত 3টার দিকে, রাত 2:51 সম্ভবত তিনি ফেসবুক পোস্টটা দিয়েছিলেন। সেখানেই তিনি বলেছিলেন যে নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত, অর্থাৎ তার বিরুদ্ধে যে 6.5 কোটি টাকার পাচারের অভিযোগ করা হয়েছে সেটার সঙ্গে নতুন দলের কয়েকজন রথী মহারথী জড়িত। সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে সবাই যখন দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে? এই কথাটা তিনি 2-3 বার লিখেছিলেন। এই পোস্টটা পরবর্তীতে তিনি আবার এডিট করেছেন এবং এডিট করে যেটা করেছেন সেটা হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দলের কথার জায়গায় নতুন কয়েকটি রাজনৈতিক দলের রথী মহারথী এভাবে চেঞ্জ করেছেন। যখন মাহফুজ আলম এই পোস্টটা দিয়েছেন তখন থেকেই সমালোচনা শুরু হয়েছে যে মাহফুজ আলম এনসিপি এবং সরকারের অনেক বড় ক্ষতি করে ফেললেন এই পোস্টের মাধ্যমে। যখনই তার উপরে প্রেশার গেছে সরকারের পক্ষ থেকে, তখনই তিনি সেই পোস্টটা এডিট করেছেন, সংশোধন করেছেন। নতুন একটি রাজনৈতিক দলের জায়গায় কয়েকটি রাজনৈতিক দলের রথী মহারথীরা এভাবে লিখেছেন এবং একই সার্কেলের সবাই যখন দুর্নীতিগ্রস্ত, এই বাক্যটা তিনি ফেলে দিয়েছেন। তার মানে হচ্ছে যে তিনি সরাসরি এনসিপিকে টার্গেট করেছিলেন, এনসিপিকে আক্রমণ করেছিলেন, এনসিপির সবাই যে দুর্নীতিগ্রস্ত সেটা বলার চেষ্টা করেছেন এবং এই সার্কেলে একমাত্র তাকেই দুর্নীতি এখনো ছুঁতে পারেনি এই কথা তিনি বলার চেষ্টা করেছিলেন। তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এনসিপির যে সার্কেল, সেই সার্কেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও পড়েন, তিনি বাদ দিয়ে অনেকেই পড়েন, নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তিনিও পড়েন। সবাইকে কলঙ্কিত করার একটা ব্যাপার তার পোস্টে দেখা গেছে। সেখান থেকেই আলোচনা উঠেছে যে তিনি সরকার এবং এনসিপি দুই পক্ষকেই বিপদের মধ্যে ঠেলে দিলেন কিনা। আসিফের কারণে সরকার বিতর্কিত হচ্ছে, এটা যেমন সত্য, আবার মাহফুজ আলমের এই স্ট্যাটাসের কারণে সরকার এবং এনসিপি দুই পক্ষই বিতর্কের মুখে পড়েছে, এটাও সত্য। এই ঘটনা যখন আমরা দেখছি তখন আসিফ নজরুলের ইউটার্ন দেখেছি। তিনি পাকিস্তানি হানাদার বাহিনীও এত খারাপ ছিল না যত খারাপ শেখ হাসিনার আমলে কর্মকাণ্ড হয়েছে, এরকম মন্তব্য করে তীব্র রোষানলে যখন পড়েছেন তখন তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সেখানেও আবার কারণ দর্শিয়েছেন, দুই পক্ষকে তুলনা করেছেন, সেটাও এক ধরনের ধৃষ্টতা এবং তিনি কিন্তু ক্ষমা চাননি। এই যে ব্যাপার, এই ব্যাপারগুলো যে সরকারকে নানাভাবে বিব্রত করছে, সরকারের বিব্রত হওয়ার কারণ তৈরি করছে। আসিফ নজরুল মুক্তিযুদ্ধকে অপমান করেই সুখ পান কিনা এবং আসিফ নজরুলের এই মন্তব্য সরকারের মন্তব্য কিনা, সরকার এই মন্তব্যের সঙ্গে একমত কিনা, সরকারের উপদেষ্টারাও সেম চিন্তাধারা লালন করেন কিনা, এই বিতর্ক কিন্তু উঠেছে। তার মানে হচ্ছে যে আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং আসিফ নজরুল
তিন উপদেষ্টা একই দিনে সরকারকে বড় ধরনের বিতর্কের মুখে ফেলেছেন এবং মাহফুজ আলমের পোস্ট এনসিপিকে দারুণভাবে বিতর্কের মুখে ফেলেছে। সব মিলিয়ে আমার মনে হয় যে তাদের মধ্যে সমন্বয়ের প্রচণ্ড অভাব তৈরি হয়েছে, তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তাদের মূল চেহারাটা, বিশেষ করে আসিফ নজরুলের এই পাকিস্তান হানাদার বাহিনী প্রীতি একটা সিগন্যাল দেয় যে তারা আদতে কোন পথে চলতে চাইছে। মুক্তিযুদ্ধকে নানাভাবে খাটো করা, মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে খাটো করা, বঙ্গবন্ধুকে কবর রচনা করা, মুজিববাদের কবর রচনা করা, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা, বঙ্গবন্ধুর মুরাল ভেঙে গুড়িয়ে দেয়া, মুক্তিযুদ্ধের বিভিন্ন মুরাল বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা, ঢেকে দেয়া, এই কাজগুলো যখন ৫ আগস্টের পরে হয়েছে তখন থেকেই নানাভাবে প্রশ্ন উঠছিল যে এই সরকার সাম্প্রদায়িক শক্তির দ্বারা প্রভাবিত সরকার কিনা। আসিফ নজরুলের এই মন্তব্য নতুন করে সেই ধারণাটাকে উস্কে দিয়েছে, যেটা সরকারকে বিতর্কের মুখে ফেলেছে। সব মিলিয়ে আমার মনে হয় যে ৩ উপদেষ্টার কর্মকাণ্ড সরকার বিব্রত হয়েছে এবং সরকার বিব্রত হয়েও চুপ আছে। আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে ইমার্জেন্সি নাকি তত্ত্বাবধায়ক সরকার নাকি হাসিনার নির্বাসিত সরকার এবং গৃহযুদ্ধ, এই সব কয়টির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের কথা যারা ভাবেন তাদের মধ্যে। ইউনূস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত। প্রায় কথাটি এই জন্য বললাম, রাজনীতিতে নিশ্চয়তা বলে কোনো শেষ কথা হয় না। কোটা বিরোধী আন্দোলনের মতো একটা সাধারণ বিষয়ের নির্বিষ আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে, এই কথাটি ৫ আগস্টের আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাড়া কয়জন ভাবতে পেরেছিলেন? ওয়াকারুজ্জামান ভাবতে পেরেছিলেন এই কারণে যে হাসিনা বিরোধী ষড়যন্ত্রের বড় শরিক ছিলেন তিনিও, এবং সেনা তার সাংবিধানিক দায়িত্ব পালন করে ওই যে রাইফেল নামিয়ে রাখলো, এই সিদ্ধান্ত ওয়াকারুজ্জামান আগেই নিয়ে রেখেছিলেন। ইউনূসের বিদায় নিশ্চিত, এর মধ্যে প্রায় কথাটি ঠিক এই কারণেই বলেছি। আসলে শাসন, প্রশাসন, অর্থনীতি, দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, সব ব্যাপারেই এই ইউনূস সরকারের ব্যর্থতা এত গভীর ও ব্যাপক যে আর একটি দিনও এই সরকারের ক্ষমতায় থাকার কথা নয়। আমেরিকার পক্ষভুক্ত ইউরোপীয় সরকারগুলো যারা শেখ হাসিনার সময় শুধু নাক গলানো নয়, সারা শরীর গলিয়ে ছড়ি ঘোরাচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে, তারা এখন চুপ। আমেরিকায় বাইডেন সাহেবের বিদায়ের পর কিছুদিন একটু কি হয় ভাব চলছিল। ট্রাম্প সাহেবও আদৌ সদয় ছিলেন না ইউনূসের ওপর। এখনো যে তিনি সদয় তা নন, শুধু করিডর নিয়ে, চট্টগ্রাম বন্দর নিয়ে, সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে ব্ল্যাকমেল করার জন্য ইউনূসকে বহাল রেখেছেন পদে। এর ওপর যেসব শর্ত দিয়ে বাণিজ্য চুক্তি করেছেন বাংলাদেশের সঙ্গে, তার কুফল যে কতটা ভুগতে হবে দেশকে, সেটা যারা সরকারে আসবে ইউনূসের পর তারা হাড়ে হাড়ে টের পাবে। এই মুহূর্তে ইউনূসের কাছ থেকে কিছু পাওয়ার নেই ট্রাম্প সাহেবের, তাই বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। বাংলাদেশের সেনার কাছেও সিগন্যাল পাঠাচ্ছে আমেরিকা। এই যে এনসিপি নেতাদের মাথা থেকে সুরক্ষার ছাতা সরিয়ে নেয়ার নির্দেশ আমেরিকা পাঠালো ওয়াকারুজ্জামানের কাছে, সেটাও কিন্তু একটা বড় সংকেত যে ইউনূস তুমি যাও। আধিকারিক পুষ্টি পায়নি বটে, এবং এসব ব্যাপারে আধিকারিক পুষ্টি হয়ও না, তবু খবর পেয়েছি ইউনূসের বিকল্প মন্ত্রিসভা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ পেয়ে গেছেন ওয়াকার সাহেব। বলা বাহুল্য, নির্দেশ এসেছে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে। যদিও এই প্রস্তাবে কিন্তু প্রাথমিক সায় আছে ভারতেরও। অনেকেই মনে করছেন হয়তো যে ভারত আমেরিকার সম্পর্ক এখন ভালো নয়, নানা বিষয়ে খটাখটি চলছে, এটা মিথ্যে নয়, কিন্তু তাই বলে সম্পর্ক ভাঙেনি বা কাটেনি, এমনকি একটু আঁচড় পর্যন্ত লাগেনি বলে দিলাম। আসলে ট্রাম্পের চাপের কাছে যখন পৃথিবীর একের পর এক দেশ সারেন্ডার করছে, ভারত তখন সারেন্ডার করেনি, তাই দর কষাকষি চলছে কেবল। ভারত আমেরিকার সম্পর্ক আগামী কয়েক মাসের মধ্যে কোন উচ্চতায় পৌঁছয় একবার দেখে নেবেন, কারণ ভারতের যত না দরকার তার থেকে অনেক বেশি দরকার আমেরিকার ভারতকে।
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের ভাবনায় এখন আর ইউনূস নেই, সে জায়গায় এসেছে বিকল্প সরকার, যে সরকার এসে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে, যে ইলেকশনে অংশ নেবে আওয়ামী লীগও। ভারত সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে রিপোর্ট এসেছে যে সুষ্ঠু নির্বাচন হলে, রিগিং না হলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত। কারণ ইউনূসের কুশাসন, ক্রেডিবল পলিটিক্যাল একটা পার্টি হিসেবে বিএনপির দ্বিচারিতা ও ব্যর্থতা, জামাতের জঙ্গি মোল্লাতন্ত্র ও পাকিস্তানতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা, দেশ থেকে ৭১কে মুছে ফেলার অপচেষ্টা, এই সব কিছু মিলে নতুন করে ৭১-এর চেতনার পক্ষে দাঁড়াতে শুরু করেছে দেশের ব্যাপক সংখ্যক মানুষ। আর এর প্রত্যক্ষ ফল তো দেখাই যাচ্ছে। আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে, ভয় কাটিয়ে মানুষ হাজারে হাজারে নামছে রাজপথে। শুধু তো আওয়ামী লীগ নয়, দেশের ছাত্র সমাজ মিছিল করছে, সেই মিছিলে স্লোগান দিচ্ছে, ইউনূসের 2 গালে জুতো মারো তালে তালে। ভাবা যায়? অথচ এই ছাত্ররা মাত্র 1 বছর আগে হাসিনা হটাও আন্দোলনে সামিল ছিল। বলতে খারাপ লাগে, তবে এটাই সত্যি যে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষটির নাম বর্তমানে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্য নোবেল লরিয়েট। সুতরাং তাকে চলে যেতে হবে, কিন্তু আসন তো খালি থাকবে না। সরকারে বসতে হবে কাউকে না কাউকে। কে বসবে বা বসতে পারে, কে নিতে পারে দেশের দায়িত্ব? এই প্রসঙ্গে অনেক বিশ্লেষক বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা, যারা 3 মাসের মধ্যে দেশে নির্বাচন করাবেন ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নেবেন। কিন্তু তারাও যদি হয় ইউনূসেরই এক পথের পথিক, তারাও যদি এটা সেটা কারণ দেখিয়ে যুদ্ধ কিছু একটা বাঁধিয়ে যদি সময় কিল করেন, টাইম কিল করতে থাকেন, তাহলে কি হবে? কেউ বলছেন দেশে প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতির শাসন জারি করে রাষ্ট্রপতি নিজেও সরকার চালাতে পারেন না। স্যার, পারেন না, সেটা হয় না। যদি সংবিধানকে মানতে হয় তাহলে সেটা হবে না। আপনারা বলতে পারেন ইউনূস সরকার কি রয়েছে সংবিধান মেনে? না, মেনে নেই। আর সেজন্যই তো তার বিরোধিতা আরো বেশি করে হচ্ছে এবং ভবিষ্যতে এর জন্য জবাবদিহি করতে হবে। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির শাসন, তার থেকে বড় কথা কি জানেন? রাষ্ট্রপতির শাসন জারি করার কোনো ব্যবস্থাই নেই বাংলাদেশের সংবিধানে। ভারতের বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতির শাসন হতে পারে, কিন্তু কেন্দ্রে কখনো রাষ্ট্রপতির শাসন ভারতেও হতে পারে না। এটা একই অবস্থা বাংলাদেশেও। তৃতীয় যে সরকার গঠনের সম্ভাবনা, সেটি হলো ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করে দেশ চালানো, সরকার চালানো। বাংলাদেশের সংবিধানের 9-এর এ ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে দেশে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণার। যদি বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের ফলে দেশের সুরক্ষা, নাগরিকদের স্বাধীনতা, অর্থনীতি এসবগুলো ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। তবে এখানেও একটা খুব বড় তবে আছে। এই তবেটা হলো রাষ্ট্রপতি তখনই তিনি এই ইমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করতে পারেন যখন প্রধানমন্ত্রী সুপারিশ করবেন। প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হবে রাষ্ট্রপতির শাসন জারি করতে গেলে, এবং তারপরে পার্লামেন্ট যখন বসবে, পার্লামেন্ট বসলে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করে নিতে পারে। পার্লামেন্ট তো বাংলাদেশের ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু সেটা আবার ফিরিয়েও নেওয়া যায়। 2-4 জন নিহত হতে পারেন, ঠিকই সম্ভাবনা আছে, কিন্তু তাহলে বাকিরা বৃহৎ সংখ্যক সাংসদরা তো আছেন, তাদেরকে দিয়ে পরে পার্লামেন্ট পুনরায় বসিয়ে অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া যেতে পারে। সংবিধান মোতাবেক এটাই হলো ইউনূসকে সরিয়ে দেওয়ার পর যে পথে শাসন ব্যবস্থা চলতে পারে তার সর্বোত্তম পদ্ধতি। এতে সংবিধান ভাঙা হয় না। এইবার প্রশ্ন ওঠে, কি বলছেন সংবিধান ভাঙা হয় না? সংবিধান তো ভাঙা হয়ে গেছে, প্রধানমন্ত্রী তো নেই, তাহলে রাষ্ট্রপতিকে কে সুপারিশ করবে জরুরি অবস্থা জারির জন্য? এই সুপারিশ ছাড়া যদি জরুরি অবস্থা জারি করেন তিনি, সেটা হলে তিনি তো নতুন করে সংবিধান অবমাননা করবেন, তাই না? তাহলে কি হবে? এই সমস্যারও সমাধান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, এটা শুধু তিনি নিজে যে বলেছেন তা নয়, স্বয়ং রাষ্ট্রপতি স্বীকার করেছেন। অর্থাৎ আইন অনুযায়ী এখনো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বয়ং রাষ্ট্রপতি স্বীকার করার ফলে এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন তোলার সম্ভাবনা নেই। শেখ হাসিনাকে তাই সসম্মানে ফিরিয়ে এনে তাকে দিয়ে সুপারিশ করিয়ে জরুরি অবস্থা জারি করা যায়। মনে রাখবেন, তেমন হলে শাসনের ক্ষমতা কিন্তু থাকবে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার হাতেই। এই প্রস্তাবের বিপক্ষে ঝড় তুলবেই জামাত, বিএনপি, এনসিপি সহ ইউনূসের সহযোগীরা তথা আওয়ামী লীগের বিরোধীরা।
তারা মানতেই চাইবে না এটা, মনে মনে বিরোধিতা করবেন তাদেরই সঙ্গে ওয়াকারুজ্জামানও, কারণ তার বড় ভয় ভবিষ্যতে কোর্ট মার্শাল হতে পারে তার। ভারত খুব চেষ্টা করছে শেখ হাসিনাকে এভাবে ক্ষমতায় নিয়ে এসে ঢাকায় ফেরত পাঠাতে। এজন্য ট্রাম্প প্রশাসনের ওপরও চাপ সৃষ্টি করছে ভারত। এখানে ইতিমধ্যে উপরাষ্ট্রপতি আমেরিকার জেডি ভান্স, সেখানকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং তুলসি গ্যাবার্ড, তাদের সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন। সুতরাং জরুরি অবস্থার জারির মাধ্যমে শাসনে ফিরতেই পারেন শেখ হাসিনা। যদি না হয় এটা, ওই আবার যদি প্রশ্ন, ইফস অ্যান্ড বাটস, এগুলো তো ফেলে দেওয়া যায় না, আর রাজনীতিতে এগুলো রাখতেই হয়। তাই বলছি, যদি না হয় এটা, তাহলে রাষ্ট্রপতি কি করবেন? রাষ্ট্রপতি করতে পারেন যেটা, গত আগস্টের মতো সুপ্রিম কোর্টের অভিমত নিয়ে বিকল্প উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন 3 মাসের মধ্যে ভোট করার জন্য, একেবারে স্পষ্টভাবে নির্দেশ দিয়ে। এবারের সুপ্রিম অভিমত, এবার যদি এইভাবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অভিমত চান, সেটা হলে এটা তিনি গত বছর যে জালিয়াতি করে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল জামাত এবং বিএনপি এবং তাদের সহযোগীরা, সেই জালিয়াত চিঠির মতো সেবার কোনো মিটিংয়ে হয়নি বিচারপতিদের সুপ্রিম কোর্টের। এবার সেটা হবে না, এটা নিশ্চিত করে বলা যায়। এই পদটি অসাংবিধানিক হবে ঠিকই, তবে রাষ্ট্রপতির হাতে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ কিন্তু থাকবে। ধরা যাক নতুন উপদেষ্টা পরিষদ এসেও ভোট করতে গড়িমসি করলেন ইউনূসের মতো, কিংবা ইউনূস কপাল জোরে থেকে গেলেন তার পদে, ওই যে বলেছিলাম না প্রায় নিশ্চিত ইউনূসের চলে যাওয়া, ধরুন সেই প্রায়টাই জোর হয়ে গেল এবং ইউনূস থেকে গেলেন তার পদে, তাহলে কি হবে? এখানে আসে হাসিনা কি ভাবছেন সেই প্রশ্নটি এবার আসছে। হাসিনা ঠিক করেই ফেলেছেন, তেমন হলে গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করে দেশ দখলের লড়াইতে নামবেন। এই লড়াইয়ে ভারত যে তার পাশে থাকবে এটাও নিশ্চিত। যদি বাংলাদেশ সেনাবাহিনী হাসিনার বিরোধিতায় নেমে আসে, দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে কি হবে? আমার ধারণা সে ভুল। ওয়াকারের সেনা করবে না। সেনা কোনো পক্ষ না নিয়ে পক্ষহীন হয়ে থাকবে, নিজেরা কোনো পক্ষে নেই এটা দেখাবার জন্যে। তবে সেনা কিছু না করলেও জামাত সহ সমস্ত ইসলামী শক্তি এবং বিএনপির একটি অংশ অস্ত্র হাতে আওয়ামী লীগের মোকাবিলা করতে মাঠে নামবে। আর তাদের হাতে অস্ত্র যে যথেষ্টই আছে সেটা তো পরিষ্কার, পাকিস্তান থেকে কম অস্ত্র তো আসেনি, এছাড়া চীন থেকেও আসবে হয়তো। সুতরাং দেশে গৃহযুদ্ধ ঘনিয়ে আসবে। এবারে লড়াই তো পাকিস্তানের বিরুদ্ধে নয়, দেশের ভেতরের রাজনৈতিক বিরোধীদের সঙ্গে, যেটা দেশের পক্ষে আদৌ ভালো নয়। আমার বিশ্বাস আগস্ট মাসটা অপেক্ষা করবেন হাসিনা। তারপরও যদি ইউনূসের বিদায় না হয়, তিনি নির্বাসিত সরকার গঠন করে অধিকার আদায়ের পথে যাবেন এবং তার আগে এই আগস্ট মাস জুড়ে নানা রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশে আওয়ামী লীগকে জাগিয়ে তুলবেন, তাদের সংগঠনমুখী করবেন এবং ইউনূস সরকারকে যত রকম ভাবে বিরোধিতা করা যায় সেটা দেখবেন। ইউনূস ডিসেম্বরের মধ্যেও যদি নির্বাচনের ঘোষণা দেন সবাইকে শান্ত করতে, তাহলেও জেনে রাখবেন ইউনূসের অধীনে নির্বাচন কখনোই মেনে নেবেন না হাসিনা। তিনি চাইবেন নির্বাচন হবে তখনই যখন এই সরকার ক্ষমতায় থাকবে না। বাংলাদেশে এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হলো সংস্কার, জুলাই আর নির্বাচন। কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের চিন্তা জঙ্গি আর সংখ্যালঘু নির্যাতন ঠেকানো। কারণ মার্কিন প্রশাসন থেকে এ নিয়ে কড়া বার্তা এসেছে অধ্যাপক ইউনূসের কাছে। মার্কিন চাপে এর মধ্যে পাকিস্তানের তেহরিকি তালেবানের সাথে সংশ্লিষ্ট 6 জঙ্গিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার। সূত্রগুলো বলছে গত বছর 5 আগস্টের পর থেকে জেল ভেঙে পালিয়েছে 79 জন তালিকাভুক্ত জঙ্গি। গত 11 মাসে জামিন পেয়েছে 300-এরও বেশি। এদের মধ্যে 31 জনকে আবার গ্রেপ্তারের জন্য চাপ আছে মার্কিন প্রশাসন থেকে। কিন্তু অবাধে ছেড়ে দেয়া জঙ্গিদের আবার জেলে ফেরানো কি সহজ হবে ইউনূস প্রশাসনের জন্য? আবার বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সম্প্রতি কড়া উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামের ফেডারেল সংস্থা। তার পরপরই রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 28 জুলাই এই দুটি ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগের কথা অধ্যাপক ইউনূসকে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন। জঙ্গি আর সংখ্যালঘু নির্যাতন, এই দুই ইস্যুতে এখন অধ্যাপক ইউনূস প্রশাসনের ঘুম প্রায় হারাম হতে চলেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ।
গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় বাংলাদেশের অন্তত 17টি কারাগারে হামলা হয়েছিল। সেসব কারাগারে থাকা জঙ্গিরা বিনা বাধায় তখন পালিয়েছিল। সংখ্যাটা ছিল 79, যার মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল 9 জন, আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও। আবার 5 আগস্টের পট পরিবর্তনের পর গত 11 মাসে কমপক্ষে 2300 জঙ্গিকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও আছে। মালয়েশিয়ান পুলিশ দেশটিতে সম্প্রতি 35 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, যাদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী IS এর লিঙ্ক আছে। গত 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন মার্কিন দূতাবাসের সেকেন্ড ইন কমান্ড মেগান বোল্ডেন। সূত্রগুলো বলছে বেশ কিছু জঙ্গির নাম দাম দিয়ে তাদেরকে ধরতে বলেছেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আর জিএমপি কমিশনার বাংলাদেশে জঙ্গি দেখছেন না, ধরবেন কিভাবে? জিএমপি কমিশনার বড়জোর ছিনতাইকারী হিসেবে জঙ্গিদের দেখেন। তবে মার্কিন চাপে দেশটির তালিকাভুক্ত বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফির হিন্দাল সারকিয়ার চিফ শামীম মাহফুজকে গ্রেপ্তার করে। 14 জুলাই তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। 2018 সাল থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই শামীম মাহফুজকে নজরদারিতে রেখেছে। 2014 সাল থেকে এ নিয়ে শামীমকে বাংলাদেশের পুলিশ মোট 4 বার গ্রেপ্তার করলো। এই শামীমের সাথে আবার পার্বত্য চট্টগ্রামের জঙ্গি গোষ্ঠী কুকি চীনের বেশ ভালো সম্পর্ক আছে, সেখানে তার বাহিনী প্রশিক্ষণ নিয়েছে। সাভার থেকে ধরা হয় শামীমের সহযোগী আরো 5 জনকে। গ্রেপ্তারকৃতরা সবাই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা TTP এর সঙ্গে সম্পৃক্ত, কিন্তু এদেরকে সুনির্দিষ্ট কোনো মামলায় নয় 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর কারণ আছে, মার্কিন প্রশাসনের চাপে শামীমকে গ্রেপ্তার করতে বাধ্য হলেও শামীম ছাত্রাবস্থা থেকে বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে জড়িত, যে দলটি এখন ডক্টর ইউনূস প্রশাসনের মিত্রদের মধ্যে একটি। দর্শক, যেখানে জঙ্গি নেই বলে দাবি করছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জিএমপি কমিশনার, সেখানে 26 জুলাই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা CTTC-র একটি টিম ঢাকা থেকে গিয়ে শরীয়তপুরের জামুদার বিশাপুরী এলাকায় হঠাৎ করে অভিযান চালায়। গ্রেপ্তার করে এক শিক্ষার্থীকে, তার কাছ থেকে বোমা বানানোর সরঞ্জামও উদ্ধার করা হয়। পুলিশের সন্দেহ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী IS এর সাথে তার ভালো যোগাযোগ আছে। সূত্রগুলো বলছে জেল পলাতক ও জামিনে থাকা বেশিরভাগ জঙ্গি সরকারের নাগালের বাইরে, এমনকি তাদের অবস্থান সম্পর্কে সরকারের কাছে পরিষ্কার কোনো ধারণা নেই। কিন্তু মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে বাংলাদেশের জঙ্গিদের সাথে IS কিংবা TTP-র মতো আন্তর্জাতিক জঙ্গি দলগুলোর সম্পৃক্ততা তারা জানতে পেরেছেন। বিষয়টি উদ্বেগের। সেই উদ্বেগ তারা বাংলাদেশ সরকারকে জানিয়েছিল, কিন্তু সরকার তেমন কোনো ব্যবস্থা না নেয় বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সেখানে আবারও জঙ্গিদের গ্রেপ্তারের জন্য তাগাদা দেওয়া হয়েছে। বিশেষ করে বিগত সরকারের আমলে বান্দরবানের রুমা, থানচি ও রাঙামাটি থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফির হিন্দাল সারকিয়ার 31 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের 24 সেপ্টেম্বর তাদের জামিন দেওয়া হয়। এই 31 জনের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে মার্কিন প্রশাসন। সরকারের উপর চাপ এতটাই বাড়ছে যে এবার ডক্টর ইউনূসের দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে হঠাৎ করে জঙ্গিদের বিরুদ্ধে 0 টলারেন্সের অ্যাকশন ঘোষণা করা হয়েছে। অথচ এতদিন সরকার ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে জঙ্গি নিয়ে এতদিন যা হয়েছে সেগুলো ছিল নাটক। কিন্তু চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে বৈঠকের পর অধ্যাপক ইউনূস বলছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেয়া হবে না, কিন্তু এর 3 দিন আগেও বোমা বানানোর সরঞ্জাম সহ এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সরকারের শীর্ষ মহল যখন জঙ্গিদের নিয়ে চিন্তিত, তখন পুলিশের বিশেষ শাখা থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। পুলিশের বিশেষ শাখা বা SBর ওই সতর্কবার্তায় আশঙ্কা করা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে। তাদের এই ধরনের তৎপরতা ঠেকাতে 7টি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুলিশের আইজি বাহরুল আলম সাংবাদিকদের বলেছেন 11 দিনের এই বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে তার কিছুই জানা নেই। শুধু জঙ্গি ইস্যু নয়, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ইস্যুটিও আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামের ফেডারেল সংস্থা। জুলাই মাসে নিজেদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। সেখানে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর কয়েকদিনের মধ্যে রংপুরের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এখন দেশি বিদেশি মিডিয়াতে ভাইরাল। রংপুরের গঙ্গাচড়ায় ধর্মীয় অবমাননার অভিযোগে ঘোষণা দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্তত 15টি বাড়িঘরে হামলা ও লুটপাট করা হয়েছে। ঘোষণা শুনে পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়েছিল, কিন্তু সেনাবাহিনী চলে গেলে পুলিশের উপস্থিতিতে চলে হামলা। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সংখ্যালঘুদের উপর নিয়মিত বিরতিতেই চলে নির্যাতন। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ অন্তর্বর্তী সরকার। তারা এটাকে দেখছেন প্রেসার গ্রুপের ক্ষোভ হিসেবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চা গত 10 জুলাই এক যৌথ সংবাদ সম্মেলনে জানায় 2024 সালের 4 আগস্ট থেকে 2025 সালের
30 জুন পর্যন্ত গত 11 মাসে সারা দেশে 2442টি সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। চলতি বছরের প্রথম 6 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হামলায় 27 জন নিহত হয়েছে। সূত্রগুলো বলছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কড়া উদ্বেগ জানানো হয়েছে। বাংলাদেশকে সতর্ক করে দেওয়া হয়েছে জঙ্গি ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে যদি বাংলাদেশ সরকার ব্যবস্থা না নেয় তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখিও হতে পারে। অবশ্য থাকুক ইউনূসের পুরো উপদেষ্টা পরিষদে মানবাধিকার কর্মীতে ভরপুর, কিন্তু দেশে মব সন্ত্রাসের জয় জয়কার চললেও তাদের মানবাধিকার বোধ তেমন একটা মাথা চাড়া দিতে দেখা যায় না। এখন দেখার বিষয় মার্কিন সরকারের চাপ কিভাবে সামলান ডক্টর ইউনূস ও তার পরিষদ। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনারা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন এরকম নিউজ ভাইরাল ভিডিওগুলো। ধন্যবাদ।